নমস্কার। আজকের ভিডিওটা বিশেষত জানিয়ে শ্রদ্ধেয় সুকৃতি দা, তাকে আমি এখনো শ্রদ্ধা করি, আগেও করতাম। তার বিরুদ্ধে আমি কখনো কোনোদিন কোনো কথা বলিনি, কিন্তু তিনি বলতে বলতে সিএএ সম্পর্কে আলোচনা করতে করতে আমাদের তিনজন ব্যক্তিকে 420 বলেছিলেন। আমি তার বিরুদ্ধে একটা ভিডিও করেছিলাম। 420 যেটা 420 ধারা ইন্ডিয়ান পেনাল কোড, এখন ওটা হয়েছে খুব সম্ভব ন্যায় সংহিতা। ওটা যেটা আইপিসি ছিল ওটা ন্যায় সংহিতায় পরিবর্তিত হয়েছে। তিনি আবার বলেছেন না, আমি কম বলেছি, 420 না 840 বললে ভালো হতো। আমি নাকি তাকে প্রমাণ চেয়েছি, আমি যে করিনি এটা বলিনি। আমি বলছি আমি কোনোদিন কারোর সঙ্গে চিটিংবাজি করিনি। আপনি যদি দেখাতে পারেন আপনার পায়ের জুতো, আমি দাঁত দিয়ে কামড়ে তুলে নেব। বললাম আমি কখনো কোনো চিটিংবাজি জীবনে করিনি। আপনি যেটা বলেছেন রাজনৈতিক দিক দিয়ে বিচার বিশ্লেষণ করে দেখুন, যদি আপনাকে রাজনৈতিক দিক দিয়ে চিটিংবাজ বলতে হয় তাহলে আগে আপনি কেন বললেন না পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রীকে, যিনি আগে কংগ্রেসে ছিলেন, তিনি কংগ্রেসে থাকাকালীন সেই যে 21শে জুলাই তিনি খুব সম্ভব যুবনেত্রী ছিলেন। তখন যে 13 জন মানুষ গুলিতে মারা গেছিল, সেটা তো কংগ্রেসের যুব সম্প্রদায় প্রাণ দিয়েছিল। কি করে ওটা তৃণমূল 21শে জুলাই পালন করে? এর জবাবটা আপনি আমাকে একটু দেবেন। তাহলে এই যে হাইজ্যাক করে নেওয়াটা, এটা কি একটা চিটিংবাজি না? মানুষকে ভুল বুঝানো। নাম্বার 2, তিনি কংগ্রেস থেকে নিজে দল করেছিলেন, ভালো কথা। তৃণমূল দল করেছেন, দল করার পরে তিনি কিন্তু আমাদের প্রয়াত প্রধানমন্ত্রী, আমার শ্রদ্ধেয় পরম শ্রদ্ধেয় অটল বিহারী বাজপেয়ী, তিনি তার হাত ধরেছিলেন। এমনকি কেন্দ্রের মন্ত্রিত্ব তিনি পেয়েছিলেন। সেই অটলজিকে ল্যাং মেরে আবার তিনি কংগ্রেসের হাত ধরেছিলেন। কংগ্রেসের হাত ধরে তিনি বাংলার গদি লাভ করার পরে সেই কংগ্রেসকে আবার লাথি মেরেছিলেন। ভেবে দেখুন, তার তৃণমূল কংগ্রেস সরকারের মন্ত্রিত্ব পেয়েছিল। সমস্ত কিছু ত্যাগ করে কংগ্রেসকে এখান থেকে বের করে দিয়ে নিজে একা একা সর্বেসর্বা হয়ে, সর্বগ্রাসী হয়ে তিনি যা আরম্ভ করেছেন বাংলায়, কই তাকে তো একবার আপনি 420 বললেন না? তিনি যে কাজগুলো করেছেন, তিনি নিজে বলেছিলেন 294টা সিটে আমি একাই প্রার্থী। তার যে শৃঙ্খলা কমিটির চেয়ারম্যান পার্থ চট্টোপাধ্যায়, কেউ কি জানতো যে তার কত পেয়ারম্যান? তিনি শিক্ষাটাকে শেষ করে দিলেন। জ্যোতিপ্রিয় মল্লিক মহাশয়, যিনি গরিবের রেশন পর্যন্ত চুরি করে খেলেন, যেটা শুনতে পাচ্ছি আমরা, যার জন্য জেল খাটছেন। শিক্ষা গেল, স্বাস্থ্য গেল, খাদ্য গেল, সব গেল, চাকরি গেল, কিচ্ছু নেই। আপনি বাবা হরিচাঁদ গুরুচাঁদকে যদি ভালোবেসে থাকেন, যারা গুরুচাঁদ ঠাকুরকে গরুচাঁদ বলেছে তার বিরুদ্ধে তো একটা কথা বলেননি। অসীম সরকার আপনার কাছে 420, ঠাকুর মহাশয় আপনার কাছে 420, দুলাল বর আপনার কাছে 420। বা হাসি পায় আপনার কথা শুনলে। আপনি বলেছেন আমাকে দিয়ে আর বলাবেন না। আপনি কি বলতে চাইছেন বলুন? অসীম সরকার জীবনে কারো একটা টাকা মেরে খায়নি। ইন্ডিয়ান পেনাল কোডে যে 420 যে ধারা রয়েছে, আপনি সেই ধারা কখনো দেখাতে পারবেন না যে অসীম সরকার কারো সঙ্গে 420 বাজি করেছে। তারপর আপনি বলেছেন এটা কি 420 না, ভবা পাগলার শিষ্য, আবার মতুয়াদের সঙ্গে মেশে
আমি কোনোদিন নিজে মতুয়া বলে পরিচয় দেইনি। আমি কিন্তু বলি আমি সনাতনী, আমি মতুয়া পরিবারের সন্তান। আমার ঠাকুর দাদার সঙ্গে বাবা গুরুচাঁদ ঠাকুরের অন্তরঙ্গ ভাব ছিল। পদ্মবিলার কাজিয়ার সময় আমার ঠাকুর দাদার বয়স 30 বৎসর। গুরুচাঁদ ঠাকুরের যে জ্ঞাতি ভোজন হয়েছিল, উনি উঠে যাবার পরে আমার ঠাকুর দাদার বয়স তখন 32 বছর। বিশেষ ভূমিকা ছিল। ঠাকুর দাদা আমাকে গল্পগুলো বলেছেন, অত গল্প আমি বলতে চাই না। আমাদের মতুয়া পরিবার, মতুয়া সনাতন থেকে আলাদা কোনো ধর্ম নয়। আমরা দেখব দর্শনটা ভবা পাগলা। কেন আমি ভবা পাগলার কাছে দীক্ষা নিয়েছিলাম? আমি পাগল খুঁজেছিলাম, হীরামন পাগল, গোলক পাগল, মহানন্দ পাগল, দারিক পাগল, বিচরণ পাগল, যারা মরা মানুষকে জীবিত করেছে, যারা লাথি মেরে মরা গরুকে জীবিত করেছে, যারা জলের উপর দিয়ে মহাশূন্যে হেঁটে চলে গেছে, যাদের দেহ পাওয়া যায়নি। সেই রূপ গোসাই, তার লেংটিটা সমাধি হয়েছে। এই পাগল কোথায় পাই আমি? আমি 17 বার দীক্ষা নেওয়ার পরে 18 বারের বার ভবা পাগলা আমাকে নিজে ডেকে নিয়েছিলেন। জিজ্ঞেস করুন গিয়ে সোদপুরে সুকচরে আশ্রম করে দিয়েছেন ভবা পাগলা, যিনি আমাকে ডাকতে গিয়েছিলেন। আজ তার নাম সোমেশানন্দ গিরি, তার ডাক নাম ছিল তখন সদয় চাঁদ চৌধুরী, আর পঙ্কজ নামে আর একটা ছেলেকে পাঠিয়েছিল, টিনটিনে চেহারা। আমাকে ডেকে নিয়েছিলেন, পাগল, তুই পাগল খুঁজছিস? আমি নিজের চোখে দেখেছি পাগল মৃত ব্যক্তির প্রাণ দান করেছেন, নিজের চোখে দেখেছি। সমস্ত জায়গা থেকে ফেরত, সে তো অনেক বছর আগেকার কথা, 45 বছর আগেকার কথা হবে। বেলঘরিয়ার জটু ডাক্তারবাবু না করে দিয়েছে, আর 1 মাসও বাঁচবে না। পাগলে স্পর্শ করে তাকে জীবিত রেখেছে, জটু এখনো বেঁচে আছে। আমি এসব লীলা দেখেছি। পাগল, পাগল তো পাগল। পাগলদের সঙ্গে যে সম্প্রদায়ের পাগল হোক, সে মুসলিম সম্প্রদায়ের হোক, হিন্দু সম্প্রদায়ের হোক, খ্রিস্টান সম্প্রদায়ের হোক, একটা স্তর আছে যেখানে বেদ বিধির উপরে চলে যায়। এই জন্য মুসলিম সম্প্রদায়ের মধ্যে বলছে যে ওটা হচ্ছে কোরআনের যেটা এলেম, আর মুর্শিদি যাদের, তাদের হচ্ছে প্রেম। প্রেম আর এলেম, এলেম মানে আইন। এই আইনের বাধ্যবাধকতার মধ্যে যদি থাকা হয়, তাহলে সে পাগল নয়। বেদ বিধির উপরে, বেদ মানে কি? বেদ জ্ঞান, জ্ঞানের দ্বারাই যে আইন তৈরি হয়। কিন্তু জ্ঞানের সাগর অতিক্রম করে যারা প্রেমের সাগরে হাবুডুবু খায়, তারাই তো পাগল, বেদাতীত হয়ে যায়। তারা শৌচকার্য না করেও ভগবানের কাছে গিয়ে পূজা দিতে পারে। যেমন মায়ের কাছে সন্তান সবসময় শুচি, সন্তান বাহ্যত্যাগ করলেও, সন্তান মায়ের কোলে প্রস্রাব করলেও মা তাকে ফেলে দেয় না। আপনি আমাকে দর্শন শেখাচ্ছেন, হাসি পায়। সুকৃতি বাবু, আপনার কথা শুনে হাসি পায়। আমার মনে হচ্ছে আপনি, আপনার বার্ধক্যের চাপ এসে গেছে, তাই নাহলে অসীম সরকারকে আপনি এই কথা বলতে পারেন না। আপনি আরো বলেছেন আমি নাকি টিকিটের জন্য বহু জায়গায় দৌড়াদৌড়ি করেছি। একটা প্রমাণ দিন না, আমি কোথাও টিকিটের জন্য যাইনি। আপনি বলেছেন আপনি আমার সঙ্গে ছিলেন, আপনি আমার সঙ্গে একটা মিটিংয়ে ছিলেন। আপনি ছিলেন, মনোরঞ্জন সরকার ছিল, খুব সম্ভব বিরাটদা ছিলেন, আর একজন মতুয়া ছিলেন। কেন্দ্র থেকে বিজেপির কয়েকজন নেতা এসেছিলেন সেখানে আমাদের সঙ্গে আলোচনা হচ্ছিল। আমি তখন বলেছিলাম যে উদ্বাস্তুদের নাগরিকত্ব সমস্যার সমাধান না হওয়া পর্যন্ত অসীম ভোটে দাঁড়াবে না, টিকিট ভরে প্রস্রাব করে, কথাটি বলেছিলাম আপনার সামনে। আপনি যদি এক বাপের সন্তান হন, সত্যি কথাটা বলবেন। মনোরঞ্জন সরকার এখনো বেঁচে আছে। আপনি অনেক কবিদের জড়িয়ে কথা বলেছেন। কোন কোন কবি নাকি বলেছে আমি চিটিংবাজি করি। যদি কারো বাপের ক্ষমতা থাকে, তারা এক মায়ের, এক বাবার দ্বারাই জন্মগ্রহণ করে থাকে। কোন একজন লোককবি যদি বলতে পারে যে অসীম সরকার কারো 1 পয়সা চিট করেছে বা কোথাও কোনো চিটিংবাজি করেছে, জীবনে সমাজে মুখ দেখাবো না। আজকে 4 বছরের ঊর্ধ্বে হয়ে গেল, এমএলএ হয়েছি
জনগণের আশীর্বাদে। তৃণমূলের কাছে শুনে দেখবেন কেউ আমার একটা দোষ দিতে পারে কিনা যে অসীম সরকার কারো একটা পয়সা কেন, একটা পান খেয়েছে। এমছে আমার সুপারিশে যে কয়টা চাকরি হয়েছে তাদের কাছে শুনে দেখবেন, নাম লিখে দেব, কারো কাছে একটা পান খাইনি। আপনি আমাকে বলছেন 420, ঠাকুর মশাইকে বলছেন 420, দুলাল বরকে বলছেন 420। আপনি বলছেন আপনি অন্য কোনো দল নাকি আর সাপোর্ট করেননি বা পতাকা ধরেননি, কিংবা কারো অন্য কোনো দলের আপনি সদস্য হননি। সদস্যতে হয় না। আপনি কংগ্রেসের প্রচারে গিয়েছিলেন কিনা বলুন বনগাঁতে, কংগ্রেসের প্রচারে বনগাঁতে গিয়েছিলেন কিনা বলবেন। আপনার প্রত্যেকটা কথার জবাব আমি দেব। নরোত্তম বিশ্বাসের নাম আপনি উল্লেখ করেছেন, কি জানেন এটা বলবেন। আমার এমন কোনো গোপন জিনিস নেই জীবনে, যে গোপন জিনিস আপনি বলে আমাকে ডাউন দিতে পারবেন। আমার এমন গোপন কোনো কাজ আমি জীবনে করিনি। আপনার সঙ্গে একসঙ্গে উদ্বাস্তু আন্দোলন করেছি, সুপ্রিম কোর্টে কেস চলেছে, যখন যা পারি টাকা পয়সা দিয়েছি। শেষে যে চেকটা দিয়েছিলাম সেটা লাগেনি বলে উত্তম বলেছিল, বাবা চেকটা লাগেনি, তবে এই চেকটা আমি ভাঙিয়ে নিচ্ছি, আমি অন্য কাজে খাটাচ্ছি সেবামূলক, আমি নিয়ে নিই। এই জন্য আপনাকে আর কিছু বলবো না, হিসেব করে কথা বলবেন আপনি। বার্ধক্যের চাপ আপনার, আমাকে যেন আর কিছু বলতে না হয়। আমি 96 গ্রামের খবরও জানি, ওখানকার আমার শিষ্য ছেলে প্রদীপ বিশ্বাস। আমার যেন ঝুলি